ত্যাগের মহিমায় দেশে দেশে খুশির ঈদ উদযাপন, দোয়ায় মুসলিম বিশ্বের শান্তি কামনা। হাহাকার কেন গাজা আর লেবাননে? ইরানকে আত্মসমর্পণের প্রস্তাব ট্রাম্পের, কি বলছে তেহরান? কিভাবে নিহত হলো হামাসের সামরিক শাখার নতুন কমান্ডার? বিরল খনিজ নিয়ে চীনের কাছে নাকাল যুক্তরাষ্ট্র ঝুঁকল ভারতে, ইঙ্গিত কতটা গুরুতর? পাল্টাচ্ছে কি আগামী যুদ্ধাস্ত্র? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ধর্মীয় ভাব গাম্ভীর্য আর উৎসবমুখর পরিবেশে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান সহ দেশে দেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ আদায় করে পশু কোরবানির মধ্য দিয়ে মুসলিমরা পালন করছেন ত্যাগের এই মহোৎসব। এদিকে কোরবানি আর ইহরাম ছাড়ার মধ্য দিয়ে শেষ হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের উদ্বেগ নিয়েই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। বুধবার জাকার্তার আল আজহার মসজিদে সমবেত হয়ে নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। তাদের মুখে মুখে ছিল দ্রব্যমূল্য আর মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে হতাশার কথা। মুসলিম বিশ্বের শান্তি কামনা করে প্রার্থনা করেন মুসল্লিরা। পাকিস্তানে ঈদের নামাজ আদায়ের পর কুরবানিতে অংশ নেন শত শত মুসল্লি। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহ পালন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তারা। মিশর, জর্ডান ছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ পশ্চিমা কিছু দেশেও উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। এর মধ্যেই ইসরায়েলি হামলার শঙ্কায় ঈদের আনন্দ নেই ফিলিস্তিন আর লেবাননবাসীদের জীবনে। ঈদের দিনেও লেবাননে হামলা আর হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। এদিকে হজের আনুষ্ঠানিকতায় 10 জিলহজ মুজদালিফাতে ফজরের নামাজ আদায়ের শেষে মিনাতে যান বিশ্বের বিভিন্ন দেশের 15 লাখের বেশি হাজি। মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করার পর অংশ নেন কুরবানিতে। এরপরই মাথার চুল ছেটে গোছলের পর সিলাইবিহীন কাপড় পরেন। মক্কায় গিয়ে হাজিরা কাবা শরীফের তাওয়াফ, জমজম কুয়ার পানি পান ও সাফা মারোয়া পাহাড়ে 7 বার দৌড়ান বা সাই করেন। যার সন্তান ইসমাইল আলাইহিসসালামের জন্য পানির খোঁজে মরুভূমিতে নবী ইব্রাহিম আলাইহিসসালাম ও তার স্ত্রী হাজেরার দিশেহারা অবস্থানকে স্মরণ করিয়ে দেয়। 11-12 জিলহজ মিনার তাঁবুতে অবস্থান, জামারায় পাথর ছোড়া আর কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হবে হজের সব আনুষ্ঠানিকতা। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। মুসলিম অধ্যুষিত দেশগুলো ঈদ আনন্দে ডুব দিলেও ভয় আর অনিশ্চয়তা গ্রাস করেছে পশ্চিম তীরের ফিলিস্তিনি পরিবারগুলোকে। বরাবরের মতো এবারও অভিযোগের তীর অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের দিকে। উগ্র বসতি স্থাপনকারীদের তাণ্ডবে ফিলিস্তিনি পরিবারগুলো হারাচ্ছে তাদের একমাত্র জীবিকা আর ঈদ প্রস্তুতির সম্বল। এমন বর্বরতার কি বর্ণনা দিয়েছেন ভুক্তভোগীরা? এই অপকর্মে আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়াই বাকি। ইমরান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ঈদের আনন্দকে বিষাদের রূপ দিয়ে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের গবাদি পশুও লুট করে নিয়ে যাচ্ছে উগ্রপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এই জঘন্য অপরাধের চিত্র, যা মূলত ফিলিস্তিনিদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে জমি থেকে উচ্ছেদ করার এক নির্মম চক্রান্ত। পশ্চিম তীরের এক প্রান্তিক খামারি সামিহা রাশিদ দীর্ঘদিন ধরে পরম যত্নে বড় করা নিজের ভেড়াগুলো ঈদের আগে বিক্রি করে সংসার চালানোর স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু গত 21 মে ভোররাতে একদল মুখোশধারী ইসরায়েলি উগ্রপন্থী তার খামারে হানা দেয়। খামারের দরজা ভেঙে একে একে 45টি ভেড়া তাড়িয়ে নিয়ে যায়। সকালে শূন্য খামার দেখে স্তব্ধ হয়ে যান সামিহা। ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে কান্নায় বন্ধ হয়ে আসছিল তার কণ্ঠ। কোরবানির ঈদের সময় আমাদের কাছে থাকা ভেড়াগুলো বিক্রি করি, কিন্তু এখন আমাদের কোনো ভেড়া নেই, না আমাদের কোরবানি দেওয়ার জন্য, না বাজারে বিক্রি করার জন্য। এই ভেড়াগুলোই ছিল আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আমার স্বামী অসুস্থ, এখন তার চিকিৎসার খরচ জোগানোর মতো কিংবা পরিবারের পেছনে ব্যয় করার মতো আমাদের আর কিছুই অবশিষ্ট নেই। ফিলিস্তিনের কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের মহাপরিচালক মাহমুদ ফাতাফতাই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানান। বর্তমানে আমরা যা দেখছি তা কেবল চুরি হওয়া গবাদি পশুর সংখ্যার বিষয় নয়, এটি মূলত ফিলিস্তিনিদের উচ্ছেদ করার জন্য দখলদারদের একটি সুনির্দিষ্ট কৌশল। তারা কৃষকদের চারণভূমিতে প্রবেশাধিকার কেড়ে নিচ্ছে, যাতে গবাদি পশু পালনের খরচ বহুগুণ বেড়ে যায় এবং শেষ পর্যন্ত কৃষকরা এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। ফিলিস্তিনিদের ওপর এই প্রকাশ্য ডাকাতি ও সহিংসতার মুখে ইসরায়েলি সামরিক বাহিনী বা পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। এই চুরির বিষয়ে জানতে চাওয়া হলে ইসরায়েলি সেনাবাহিনী ফোনে দায়সারা জবাব দেয় যে তারা ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি এবং মামলাটি ইসরায়েলি পুলিশের কাছে হস্তান্তর করেছে।
চরমপন্থী বসতি স্থাপনকারীদের এমন সহিংসতা এতটাই কুৎসিত রূপ ধারণ করেছে যে খোদ ইসরায়েলের ভেতরেই এর তীব্র সমালোচনা হচ্ছে। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা এবং রাজনৈতিক জোট টুগেদারের সহ প্রতিষ্ঠাতা ইয়ার লাপিড এক সংবাদ সম্মেলনে উগ্রপন্থীদের এই কর্মকাণ্ডকে সরাসরি ধিক্কার জানান। 2023 সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি উগ্রপন্থীদের এই পাশবিক সহিংসতা ও জমি দখলের মহোৎসব বহুগুণ বেড়ে গেছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরের এই সমস্ত ইসরায়েলি বসতি সম্পূর্ণ অবৈধ হলেও দেশটির বর্তমান সরকার ফিলিস্তিনিদের উচ্ছেদ করতে এদেরকে প্রকাশ্য অস্ত্র ও আইনি সুরক্ষা দিয়ে যাচ্ছে। ঈদের ঠিক আগে অসহায় ফিলিস্তিনিদের মুখের খাবার ও ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেয়ার এই অপকৌশল আন্তর্জাতিক মানবাধিকারের ইতিহাসের পাতায় আরও একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। প্রায় 2000 বছর আগে পবিত্র কাবা প্রতিষ্ঠার পর কালের বিবর্তনে এর সংস্কার হলেও একে ঘিরে আগ্রহ আর রহস্যে ভাটা পড়েনি আজও। অনেকের প্রশ্ন, কাবা কেন কালো গিলাফে ঢাকা থাকে? এমন কি আছে এই পবিত্র ঘরের ভেতরে? ধর্মপ্রাণ মুসল্লিদের হৃদয়ের স্পন্দন, আবেগ অনুভূতির স্থাপনা কাবার এই রঙই বা স্থায়ী কালো হলো কিভাবে? বিস্তারিত মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে। পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানগুলোর একটি কাবা শরীফ। কোটি কোটি মুসলমান প্রতিদিন নামাজে চারদিকেই মুখ করে দাঁড়ান। হজে গিয়ে লাখো মানুষ তাওয়াফ করেন এই ঘরকে ঘিরে। কিন্তু অনেকের মনেই প্রশ্ন, কাবা শরীফ সবসময় কালো কাপড়ে ঢাকা থাকে কেন? আর সেই ঘরের ভেতরে আসলে কি আছে? মক্কার মসজিদুল হারামের কেন্দ্রস্থলে অবস্থিত কাবা শরীফকে ঢেকে রাখা হয় কিসওয়া বা গিলাফ নামের বিশেষ এক কালো রেশমি কাপড়ে। এর উপর সোনালী ও রূপালী সুতা দিয়ে পবিত্র কোরআনের আয়াত খচিত থাকে। ইসলামী ঐতিহ্য অনুযায়ী কাবাকে সম্মান, সৌন্দর্য ও সুরক্ষিত রাখতেই এই আবরণ ব্যবহার করা হয়। হজের সময় লাখো হাজি কাবা স্পর্শ করার চেষ্টা করেন, তাই কাপড়ের নিচের অংশ কিছুটা উপরে তুলে রাখা হয় যাতে এটি ক্ষতিগ্রস্ত না হয়। বর্তমানে একটি গিলাফ তৈরিতে প্রায় 670 কেজির রেশম, 120 কেজির সোনার সুতা ও বিপুল পরিমাণ রূপার সুতা ব্যবহার করা হয়। সৌদি আরবের বিশেষ কারখানায় শতাধিক কারুশিল্পী এটি তৈরি করেন। বছরে একবার পুরনো গিলাফ পরিবর্তন করে নতুনটি পরানো হয়। ইতিহাসবিদদের মতে কাবা ঢাকার প্রচলন ইসলাম পূর্ব যুগ থেকেই চলে আসছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে কাপড়ের রং ও ধরন। একসময় সাদা, সবুজ কিংবা লাল রঙের কিসওয়া বা গিলাফ ব্যবহার করা হতো। পরে আব্বাসীয় আমলে কালো রঙকে স্থায়ীভাবে গ্রহণ করা হয়। কাবার ভেতরে সোনাদানা বা রহস্যময় কিছু নেই। ভেতরে রয়েছে মার্বেল পাথরে মোড়ানো দেয়াল ও মেঝে, ছাদ ধরে রাখার জন্য 3টি কাঠের স্তম্ভ, একটি সিঁড়ি এবং ঝুলন্ত কিছু লণ্ঠন। কাবার দরজাটি তৈরি করা হয়েছে প্রায় 280 কেজি খাঁটি সোনা দিয়ে। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী মহান আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ও তার পুত্র হযরত ইসমাইল আলাইহিওয়াসাল্লাম এই পবিত্র ঘর নির্মাণ করেছিলেন। সেই থেকে যুগের পর যুগ ধরে কাবা শরীফ বিশ্বের কোটি মুসলমানদের হৃদয়ের কেন্দ্রবিন্দু হয়ে আছে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এবারে সৌদি আরবের মক্কায় মহাজাগতিক এক ঘটনার সাক্ষী হলেন পবিত্র হজ পালন করা মুসল্লিদের। সূর্য কাবা শরীফের ঠিক ওপরে অবস্থান করায় এবারে ছায়ার দেখা পাননি কেউ। এমন ঘটনা সর্বশেষ ঘটেছিল 1993 সালে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে প্রতি 33 বছরে মাত্র একবার ঘটে এমন ঘটনা। এই বিষয়ে কি বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। পবিত্র হজের মধ্যেই মহাজাগতিক ঘটনার সাক্ষী হল সৌদি আরবে অবস্থানরত লাখো মুসল্লি। 33 বছর পর বুধবার সৌদি আরবের মক্কায় কাবা শরীফের ঠিক ওপরে অবস্থান করে সূর্য। আর মাথার উপরে সূর্যের খাড়াভাবে অবস্থানে মক্কায় কোনো বস্তুর ছায়া দেখা যায় না। এই ঘটনা নিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা কি বলছেন? ভৌগোলিক অবস্থানের কারণে বছরে 2 বার সূর্য কাবার উপর সরাসরি অবস্থান করে।
মক্কা কর্কট ক্রান্তির রেখার কাছাকাছি 21.4 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত হওয়ায় সূর্যের আপাত গতিপথের সঙ্গে এমনটি ঘটে। তবে হজের দিনের সঙ্গে এবার মিলে যাওয়ায় এই ঘটনাকে বিশেষ করে তুলেছে, কারণ কাবার উপর সূর্যের সরাসরি অবস্থানের ঘটনা সর্বশেষ ঘটেছিল 1993 সালে, অর্থাৎ 33 বছর আগে এমনটি ঘটেছিল। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন হিজরি চন্দ্র বর্ষপুঞ্জি ও গ্রেগরিয়ান সৌর বর্ষপুঞ্জির পার্থক্যের কারণেই এমন বিরল সমাপতন ঘটে। চন্দ্র বছরের সঙ্গে সৌর বছরের তারিখ পুনরায় মিলতে প্রায় 33 বছর সময় নেয়। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে এটি একটি স্বাভাবিক ও পুনরাবৃত্ত জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। এর সঙ্গে কি অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির সরাসরি কোনো সম্পর্ক আছে? দেশটির আবহাওয়াবিদরা বলছেন আবহাওয়া কেবল সূর্যের অবস্থানের উপর নির্ভর করে না। আর্দ্রতা, মেঘের উপস্থিতি, বাতাসের গতি এবং বায়ু প্রবাহের মতো বিভিন্ন জলবায়ুগত উপাদান তাপমাত্রা নির্ধারণে ভূমিকা রাখে। প্রতি বছরই বিষয়টিকে নজরদারিতে রেখে বিশ্লেষণ করা হয়। এই ঘটনাকে ঘিরে রেকর্ড তাপমাত্রা বাড়ার যে দাবি করা হয়ে থাকে তা প্রমাণিত নয় বলেও জানায় আবহাওয়াবিদরা। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। যুদ্ধে পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করতে যাচ্ছে ইরান, এমন খবরে চমকে যাওয়াটাই স্বাভাবিক। তেহরান আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও এমন দৃঢ় আশাবাদ জানিয়ে গুঞ্জন উস্কে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি যখন এমন ঘোলাটে তখন মার্কিন সেনাদের কবরে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন দৃঢ় আশাবাদের ভিত্তি কি? আসলেই কি পর্দার অন্তরালে আত্মসমর্পণের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। টানা 3 মাস ধরে যে কোনো উপায়ে ইরানকে বাগে আনতে গিয়ে বারবার ব্যর্থ হওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দশা যে অবস্থায় পৌঁছেছে তাকে এক শব্দে লেজে গোবরে বললেও কম হবে। আলোচনার মারপ্যাচ নাকি সামরিক অভিযান, কি উপায়ে তেহরানকে পরাস্ত করবেন সেই ছক কষার প্যাচে এমন জট পাকিয়েছেন যা তাকেই বেঁধে ফেলেছে আষ্টে পৃষ্ঠে। কোন উপায়ে জট খুলবে তা নিয়ে পড়েছেন মহা দ্বিধাদ্বন্দ্বে। ইরানের কঠোর প্রতিরোধের মুখে ত্রাহি ত্রাহি দশায় পড়েও অলীক কল্পনার জগৎ থেকে বেরোতে পারছেন না তিনি। এবার বলেই বসলেন পরাজয় মেনে নিয়ে আত্মসমর্পণ করবে খামেনির দেশ। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, যুদ্ধে ইরানকে বিজয়ী ঘোষণা করা গণমাধ্যমগুলোই তেহরানের আত্মসমর্পণকে যুক্তরাষ্ট্রের অসাধারণ বিজয় হিসাবে প্রচার করবে। তবে কি যুদ্ধবিরতির মধ্যে নয়া মার্কিন হামলায় ভয় পেয়ে পরাজয় মেনে নিচ্ছে ইরান? শিগগিরই কি আত্মসমর্পণ করতে যাচ্ছে বীর খামেনির দেশ? ইরান পরাজয় মেনে নিয়েছে বা আত্মসমর্পণে রাজি হয়েছে একমাত্র ট্রাম্প ছাড়া কোনো সূত্র থেকেই এমন চমকপ্রদ সাড়া জাগানো তথ্যের হদিস মেলেনি। তাই কারো কারো মতে পাগলের সুখ মনে মনে অবস্থা প্রেসিডেন্ট ট্রাম্পের। ইরান আত্মসমর্পণ করলে কেমন হবে সেই দৃশ্য? সামাজিক মাধ্যমের পোস্টে তারই বর্ণনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার দৃঢ় বিশ্বাস তখন ইরানের জয়ের খবর প্রচার করা গণমাধ্যমগুলোই যুক্তরাষ্ট্রকে বিজয়ীর স্বীকৃতি দেবে। এদিকে পরাজয় স্বীকার তো বহু দূরের কথা, মার্কিন সেনাদের কবরে পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। কড়া হুমকি দিয়ে বলা হয়েছে 2 মাসের যুদ্ধের পর অত্যন্ত দুর্বল অবস্থায় থাকা যুক্তরাষ্ট্রের সাথে নতুন লড়াই শুরুর সম্ভাবনা খুব কম। এরপরেও নতুন করে হামলার দুঃসাহস দেখালে মার্কিন সেনাদের উচিত শিক্ষা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে IRGC। চলতি সপ্তাহে আচমকা মার্কিন হামলায় আক্রান্তের পরেও যুদ্ধ বন্ধের কূটনৈতিক চেষ্টা থেকে সরেনি তেহরান। যদিও সমঝোতার স্বার্থে পরমাণু কর্মসূচি আর হরমুজ প্রণালীর বিষয়ে চুল পরিমাণ ছাড় না দেওয়ার অবস্থানে এখনও অনড় ইরানের জাতীয় সিকিউরিটি কাউন্সিল। শান্তি চুক্তির আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু আর হরমুজ প্রণালী ছাড়াও লেবাননে যুদ্ধবন্ধের শর্ত নিয়েও মতবিরোধ চলছে। ইরান আলোচনার টেবিলে লেবানন সহ সব ফ্রন্টলাইনে যুদ্ধবন্ধের প্রস্তাব রাখলেও তার পরোয়া করছে না মার্কিন মিত্র ইসরায়েল। বরং যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা জোরদারের ঘোষণা দিয়ে এর বর্বর বাস্তবায়নও দেখিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিরীহ লেবানিজদের হত্যার পাশাপাশি চলছে বসতি উচ্ছেদ করে ভূখণ্ড দখলের অভিযানও। এত মতবিরোধের মধ্যে শেষমেশ ওয়াশিংটন তেহরান শান্তি চুক্তি হবে কিনা সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
হামাসের সামরিক শাখার নতুন প্রধান কমান্ডারকেও হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গাজা সিটিতে এই হামলায় হামাস কমান্ডার মোহাম্মদ ওদে এবং তার স্ত্রী সন্তান সহ অন্তত 10 জন নিহত হয়েছে। আহতের সংখ্যা কমপক্ষে 20 জন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, হামাসের সামরিক শাখার নতুন কমান্ডার ও তার সহযোগীদের গতিবিধি গোয়েন্দা নজরদারির মাধ্যমে নিশ্চিত হয়ে হামাসের গোপন আস্তানা সহ বেশ কয়েকটি ভবনে হামলা চালানো হয়েছে। এই হামলায় মোহাম্মদ ওদে, তার স্ত্রী ও সন্তান নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। গাজা শহরের ব্যস্ত এলাকায় এই হামলায় উদ্ধারকারীরা পৌঁছালেও উদ্ধার কাজে বেগ পেতে হয়। এই হামলায় একটি ভবনের 3 তলা ধসে পড়লে মারা যান আরও 6 বেসামরিক নাগরিক। ইসরায়েলের দাবি, 2024 সালের অক্টোবরে ইসরায়েলের ভেতরে হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন ওদে। ক্ষেত্রবিশেষে প্রযুক্তি পণ্যের প্রাণভ্রমরা বিরল খনিজের বাজারে চীনের আধিপত্যে নাস্তানাবুদ হয়ে এশিয়ার আরেক পরাশক্তি ভারতের উপরে ভর করল যুক্তরাষ্ট্র। মহামূল্যবান এই ধাতুর নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ঐতিহাসিক রূপকল্পে সই করেছে ওয়াশিংটন ও দিল্লি। ভূ রাজনৈতিক দ্বন্দ্বের কারণে কাঁচামাল আটকে দেওয়ার শঙ্কায় কি এমন উদ্যোগ? বেইজিংয়ের সম্ভাব্য কৌশল কি আগে ভাগেই আটকে দিল ওয়াশিংটন? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। বিশ্বজুড়ে বিরল খনিজের বাজারে যখন চীনের একক আধিপত্যের হাওয়া, ঠিক তখনই পাল্টা চাল চালল ভারত ও যুক্তরাষ্ট্র। বিরল খনিজ রপ্তানিতে চীনের একের পর এক কঠোর নিষেধাজ্ঞার জবাবে এবার একজোট হল ওয়াশিংটন ও নয়াদিল্লি। আধুনিক প্রযুক্তির সবচেয়ে বড় অস্ত্র এখন বিরল খনিজ, আর সেই অস্ত্রের চাবিকাঠি নিজের কবজায় রাখতে চাইছে চীন। কিন্তু বেইজিংয়ের সেই একাধিপত্যে এবার বড় ধাক্কা দিল ভারত ও যুক্তরাষ্ট্র। চীনের খনিজ রাজনীতির পাল্টা জবাব দিতে দুই দেশ মেলালো হাত, সই হল এক বিশেষ রূপকল্প। 26 মে নয়াদিল্লিতে কোয়াড পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের সাইডলাইনে এই রূপকল্পে সই করে ভারত ও যুক্তরাষ্ট্র। ভারতের রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দ্রাবাদ হাউসে এই গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। চুক্তির আনুষ্ঠানিক বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, কোনো একক উৎসের একচেটিয়া এবং জবরদস্তিমূলক আচরণ থেকে নিজেদের প্রযুক্তি খাতকে সুরক্ষিত রাখা হবে। অর্থাৎ চীন যদি ভূ রাজনৈতিক দ্বন্দ্বের কারণে কাঁচামাল আটকে দেয়, তবে এই জোট নিজেদের ব্যাকআপ হিসেবে কাজ করবে। আমাদের দুটি দেশেরই একটি অভিন্ন ও কৌশলগত স্বার্থ রয়েছে। আমাদের মতো প্রাণবন্ত ও উদ্ভাবনী অর্থনীতির দেশগুলো তাদের শিল্পের মূল কাঁচামালকে কোনো একক দেশের একচেটিয়া আধিপত্যের মুখে অরক্ষিত রেখে দিতে পারে না। সেই একক উৎস কেবল যুদ্ধের সময়ই যে আমাদের এসব খনিজ সরবরাহ থেকে বঞ্চিত করতে পারে তাই নয়, বরং সাধারণ সময়েও তারা এটিকে আমাদের সার্বভৌম জাতীয় স্বার্থের পরিপন্থী এক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। এই বিশেষ রূপকল্পের মূল লক্ষ্য হল বিরল খনিজ ও কৌশলগত ধাতু খনি থেকে উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ, রিসাইক্লিং এবং বিনিয়োগ সহ প্রতিটি স্তরে আমাদের পারস্পরিক সহযোগিতা আরও গভীর করা। এটি নিশ্চিতভাবেই একটি সুরক্ষিত, স্থিতিশীল ও বহুমুখী সাপ্লাই চেইন গড়ে তুলবে। একই সঙ্গে খনিজ পদার্থের দক্ষ ব্যবস্থাপনা, বর্জ্য বা স্ক্র্যাপ পুনর্ব্যবহার এবং অর্থায়নের ক্ষেত্রেও আমাদের যৌথভাবে কাজ করতে সাহায্য করবে। বিরল খনিজ মাটি থেকে তুললেই সরাসরি চিপ বা ব্যাটারিতে ব্যবহার করা যায় না, এটিকে রিফাইন বা প্রক্রিয়াজাত করতে হয়। আর এই রিফাইনিংয়ের 90% প্রযুক্তি ও ফ্যাক্টরি আছে চীনের কাছে। এখন ভারত ও যুক্তরাষ্ট্র নিজেদের দেশ এবং বন্ধু রাষ্ট্রগুলোতে বড় বড় রিফাইনিং ফ্যাক্টরি তৈরি করবে। ফলে চীন যদি কাঁচামাল নিতে নাও চায়, অন্য দেশ থেকে আনা কাঁচামাল ভারত ও যুক্তরাষ্ট্র নিজেদের প্রযুক্তিতেই ব্যবহারের উপযোগী করে নিতে পারবে, যা এই খাতে চীনের আধিপত্যকে ব্যাপক চ্যালেঞ্জের মুখে ফেলবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।